রিস্ক শব্দটার মানে আপনি কি বুঝেন? আমি প্রিভিয়াস জেনারেশন সম্পর্কে বলতে পারবো না, কিন্তু বর্তমানে তথাকথিত জেনজির কাছে রিস্ক মানে হলো কমফোর্ট জোন থেকে বের হয়ে আনকমফোর্টেবল কিছু করা, এবং সেটাও সেফ সাইডে থেকে। বাট ম্যান, দিস ইজ নট দ্য ডেফিনেশন অফ রিস্ক। সহজ ভাষায় রিস্ককে ডিফাইন করলে ইটস দ্য পসিবিলিটি অফ সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন ইফ উই fail. It can be losing your job, losing your money, losing your health, losing your time, or losing anything that is valuable to you. And also, you can't have a plan B. আর্নল্ড শোয়ার্জনেগার একটা কথা আমি একবার শুনেছিলাম যে তিনি বলেছিল, if you have a plan B, you can never truly focus on your plan A. And that's a big mistake. কারণ যদি আপনার প্ল্যান বি বা ব্যাকআপ প্ল্যান থাকেই, তাহলে কিন্তু আপনি আপনার পুরো জীবন দিয়ে এই প্ল্যান এটাকে সফল করার চেষ্টাটা আপনি করবেন না। সো ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও, মেবি ইটস ইয়োর টাইম টু টেক দ্যাট বিগেস্ট রিস্ক অফ ইয়োর লাইফ। অ্যান্ড দ্য ক্লক ইজ টিকিং, সো লেটস ডিসকাস ওয়াই ইউ শুড টেক রিস্ক নাও। So let's begin the first part of this video. You'll never be this young again, not even tomorrow. আমি রিসেন্টলি একটা টিভি সিরিজ দেখা শুরু করেছি যেটার নাম হচ্ছে ডার্ক, এবং মোটামুটি আপনারা সবাই এটা সম্পর্কে শুনেছেন। এটা হচ্ছে একটা টাইম ট্রাভেল নিয়ে খুবই পপুলার একটা সিরিজ, এবং এই সিরিজের মধ্যে মেনলি হচ্ছে একটা পার্সনের প্রত্যেকটা ক্যারেক্টারেরই আসলে তাদের বিভিন্ন ভার্সন, বিভিন্ন টাইম লাইনের তাদের বিভিন্ন বয়সের চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়। একটা ক্যারেক্টারের ইয়াং ভার্সন, তারপর তার মধ্য বয়সের একটা ভার্সন, এবং তারপর হচ্ছে একদম বৃদ্ধ হয়ে যাওয়ার পর একটা ভার্সন। এবং এই সিরিজের সিজন 3-তে মিললে একটা সিনারি আছে যেখানে হচ্ছে গল্পের যে মেইন নায়ক জোনাস, তার ওল্ডেস্ট যে ভার্সন, যার নাম হচ্ছে ফিউচারে হয়ে যায় অ্যাডাম, তার সাথে সে দেখা করে। এবং তারা যখন ওই সিনে পাশাপাশি দাঁড়ায়, আই অ্যাকচুয়ালি হ্যাড এ হিউজ রিয়েলাইজেশন অ্যাবাউট মাই এইজ। আমার বয়স সম্পর্কে আমার একটা কঠিন সত্য মাথার ভিতরে ঘুরপাক করে। সেটা হচ্ছে, আমি আজকে যে অবস্থানে আছি, আমি আজকের মতো ইয়াং আর কখনোই হব না, এবং আজকে আমি যেই পর্যায়ে আছি, আমি আজকের মতো বৃদ্ধ আমার লাইফে আর কখনো হইনি। ওকে, ইটস সামথিং লাইক যে আমি যদি আমার প্রিভিয়াস সেলফের দিকে তাকাই, আমি হচ্ছে এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে ওল্ডেস্ট সেলফ বা ওল্ডেস্ট ভার্সনটাতে আমি এখন আছি। এবং আমি যদি কালকের কথা চিন্তা করি, আমি হচ্ছে এখন হচ্ছে সবচেয়ে ইয়াংগেস্ট ভার্সনে আছি। আমি এখন যে ইয়াং আছি সেটা হচ্ছে আমি কালকেও কিন্তু থাকবো না। আপনি এখন যে স্টেজে আছেন, দিস ইজ দ্য ইয়াংগেস্ট ভার্সন অফ ইউর সেলফ। এবং আমি যতই চাই না কেন, আমি যতই চেষ্টা করি না কেন, আমি কিন্তু এখন আমার কলেজ লাইফে আর ফিরতে পারবো না, আমার স্কুল লাইফে আমি ফিরতে পারবো না, আমি আমার সেই 18 বছরের তরুণ মেহেদিকে আর দেখতে পারবো না। অ্যান্ড ইটস লাইক গন ফরএভার। সো দ্যাট মিনস আই হ্যাভ টু লিভ টুডে। আমাকে আজকের দিনে আমার যেটা করার ইচ্ছা, যেটা স্বপ্ন, সেটাকে আমার বাস্তবায়ন করতে হবে। বিকজ আমি এখন যে এনার্জিটা আমার ভিতরে আছে, সেই এনার্জিটা আর কোনোদিন আমি ফিরে পাবো না, আমি যতই চেষ্টা করে না কোনো। নো অ্যামাউন্ট অফ মানি এভার বট এ সেকেন্ড অফ টাইম। দ্যাট মিনস যেহেতু সময়টা আর কিনা যাবে না, এই সময়টাকে আমার ইউটিলাইজ করতে হবে। এবং হারমোজির একটা পডকাস্টে সে বলছিল যে সে হচ্ছে তার আপকামিং 10 ইয়ার্সে সে যত কিছু অ্যাচিভ করবে, সে 10 বছর পর সে এই 10 বছরের অ্যাচিভমেন্টগুলোকে সে গিভ আপ করতে প্রস্তুত, শুধুমাত্র এখন সে যেই বয়সে আছে সেই বয়সে ফিরে আসতে। তার মানে আমরা একটা বারের জন্য কল্পনা করেও দেখি না আমাদের এই বয়সটা, এই সময়টা আমরা আর ফিরে পাবো না। এই সময়টার মূল্য আসলে মূল্যহীন। এবং একটা চাইনিজ যে উক্তি আছে, সেটা আসলে এটার সাথে একদম অ্যাপ্লিকেবল হয়ে যায়। সেটা হচ্ছে, দ্য বেস্ট টাইম টু প্ল্যান্ট এ ট্রি ওয়াজ 20 years ago and the second best time is now. Then let's go to the second point of this video, which is regret on your deathbed. আমি যখন কলেজ লাইফে ছিলাম, তখন আমি একটা ইউটিউব চ্যানেল খুব বেশি ফলো করতাম, এটার নামটা মেবি ছিল মিচ ম্যানলি। অ্যান্ড সেখানে একটা ভিডিও খুব আমার নজর কাড়ে। সেই ভিডিওটা হচ্ছে, দিস ওয়ান ওয়ার্ড উইল মোটিভেট ইউ টু ডু এনিথিং। সো ভিডিওটার কেন হচ্ছে এরকম যে একটা ব্যক্তি সে
তার ডেথ বেড মানে হচ্ছে তার জীবনের শেষ মুহূর্তে সে হচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে আছে, সে বৃদ্ধ। এবং সে যখন হচ্ছে তার চোখ খুলে তার ফ্যামিলি মেম্বারদেরকে দেখছে, সবাইকে দেখছে, এবং সে বুঝতে পারছে যে আসলে এটা তার জীবনের শেষ সময়। তো ওই মুহূর্তে সে যখন চোখগুলোকে বন্ধ করছে, সে তার অতীতের যত গল্প, তার প্রথম স্কুলে যাওয়া, তার জব পাওয়া, তার বিয়ে করা, এরকম অ্যামেজিং সব মুহূর্তগুলোকে সে হচ্ছে আস্তে আস্তে আবার সে কল্পনা করা শুরু করে। এবং সেই মুহূর্তে একটা কঠিন রিয়েলাইজেশন কিন্তু তার ভিতরে কাজ করা শুরু করে। সেটা হচ্ছে যে হোয়াট ইফ আই অ্যাকচুয়ালি ডিড দ্যাট থিং ইন দ্য পাস্ট। আমি যদি এই জিনিসটা অতীতে করতাম তাহলে কি হতো? আমি যদি আমার ড্রিমটা ফলো করতাম তাহলে আমি আজকে কোথায় যেতাম? আমি যদি ওই বিজনেসটা শুরু করতাম তাহলে হয়তো আজকে আমি এইখানে থাকতাম। আমি যদি একটা ভালো লাইফ পার্টনার চুজ করতাম তাহলে হয়তো আজকে আমার লাইফটা এরকমও হতে পারতো। এই হোয়াট ইফ যে কোয়েশ্চেনটা, এটা বারবার মানুষের ভিতরে আসা শুরু করে। এবং তখন যদি কোনো কারণে এই রিগ্রেট জিনিসটা চলে আসে, এই অনুতাপের ব্যাপারটা চলে আসে যে যদি আমি এটা করতাম তাহলে হয়তো আজকে আমার এই জিনিসটা হতো না, বা আজকে আমি এই পর্যায়ে চলে আসতাম। জিনিসটা যদি আমি আপনাকে একদম রিলেট করাতে চাই তাহলে এটা এমন হতে পারে যে আমি যদি পরীক্ষার আগে ভালো করে পড়তাম তাহলে হয়তো আমার রেজাল্টটা খুব ভালো হতো। আমি যদি আজ থেকে 1 বছর আগে এই ইউটিউব চ্যানেলটা শুরু করতাম তাহলে হয়তো আজকে আমার চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইবার থাকতো। আমি যদি এই বিজনেসটা আরও 2 বছর আগে স্টার্ট করতাম তাহলে হয়তো আজকে আমি মিলিয়নিয়ার হতাম। ওকে, জিনিসটা কাইন্ড অফ এরকম রিগ্রেট যে জিনিসটা। এবং আমিও বিশ্বাস করি যে এই রিগ্রেট জিনিসটা আসলে ফিজিক্যাল পেইন থেকে অনেক বেশি পেইনফুল। এবং ভিডিওতে সেই একটা জিনিসই বারবার বলছিল যে আমাদের জন্য জীবনের শেষ মুহূর্তে এসে এই রিগ্রেটটা আর না হয়। আমি একটা জিনিস করতে গিয়ে ফেলিয়ার হই, অ্যাটলিস্ট আমি বলতে পারবো যে আমি আসলে জিনিসটাকে চেষ্টা করেছিলাম, বাট সেটা হয়নি। অ্যান্ড আই থিঙ্ক এই রিগ্রেট থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের ইনার সেলফকে ফলো করা। আমাদের ভেতর যেটা চাচ্ছে সেই জিনিসটাকে আসলে আমাদের লাইফে অ্যাকশন নেওয়া, রাদার দেন অন্যরা কি চাচ্ছে সেটার উপরে ফোকাস দেওয়া। Then the third point of this video is you can't actually take risk when you have burden on the head. আমার খুব পছন্দের একটা বলিউড মুভি হচ্ছে তামাশা। আপনারা কতজন আসলে এই মুভিটা দেখেছেন সেটা আমি আসলে জানি না, বাট এটার গান আপনারা মোটামুটি সবাই শুনেছেন যে আগার তুম সাথ হো। ওকে, সো এই মুভির একটা ইম্পর্টেন্ট সিন আছে। রণবীর কাপুর হচ্ছে অটোতে করে অফিস থেকে বাসায় যাচ্ছিল, এবং অটোওয়ালা বা অটো রিক্সা ড্রাইভার যে ছিল সে হচ্ছে মেনলি অটোর ভিতরে একদম মিনমিন করে সে গান গাচ্ছিল। তার চুলগুলো খুব সুন্দর করে কাটা, এবং সে হচ্ছে চুলগুলোকে একটু পরপর ঠিক করতেছিল। তো রণবীর কাপুর সেটা দেখে অটোওয়ালাকে বলেছে, ভাই মুম্বাই জানে কা বিচার হে ক্যা, মুম্বাই যাওয়ার কোনো ইচ্ছা আপনার ছিল কিনা বা আছে কিনা। সো অটোওয়ালা তাকে বলে যে ইচ্ছা তো এখন নেই, বাট এক সময় ছিল। তো তাকে রণবীর কাপুর জিজ্ঞেস করেছে তোমার কি অ্যাক্টিং লাইনে যাওয়ার খুব ইচ্ছা ছিল? সে বলে যে না, সিঙ্গিং লাইনে। তো তখন তাকে রণবীর কাপুর বলে যে তো তুমি যাও, তোমাকে কেউ ধরে রাখছে কিনা। ওই মুহূর্তে একটা সিন থাকে যেখানে ওই অটো রিক্সাওয়ালাটা বলেছে এখন আমার মাথার ভিতরে বোঝা আছে যে আমার বাবা মা আমাকে বিয়ে করিয়ে দিছে, বিয়ে করার সাথে সাথে আমার কয়েকটা বাচ্চাও হয়ে গেল, বউয়ের দাবি, বাচ্চার দাবি, এবং এই সকল দাবি পূরণ করতে করতে আমি আসলে ভুলেই গেছি যে আমার আসলে একটা স্বপ্ন ছিল এবং আমি আসলে এটা করতে চাইতাম। আমি আসলে এখন আমার এই বোঝার কাছে আমি হেরে গেছি। জর্ডান পিটারসন তার একটা সেমিনারে সে একবার বলেছিল যে আপনি যখন 20 বছর বয়স তখন আপনাকে মানুষ আসলে আপনি কি করছেন সেটা আসলে আপনাকে তেমন একটা জিজ্ঞেস করবে না। যখন আপনি 25 বছর বয়স আছেন তখন মানুষ আসলে এতটা বেশি জিজ্ঞেস করবে না যে আসলে আপনি কি করছেন, বিকজ ইউ আর স্টিল ট্রাইং টু ফিগার আউট আসলে কি করা উচিত। বাট যখন আপনি 30 বছর বয়সে পড়ে যাবেন তখন কিন্তু মানুষ আপনাকে একটা শব্দ বলবে, ওল্ড ইনফ্যান্ট। মানে হচ্ছে আপনি একটা ওই বয়স্ক মানুষ হয়ে যাচ্ছেন, আপনার এখন কিছু একটা করা উচিত। আপনি আসলে ওই মুহূর্তে আসলে আর ফিগার আউট করার সময়টা পাবেন না, তখন আপনাকে আসলে কিছু করতে হবে, বিকজ ইউ হ্যাভ রেসপন্সিবিলিটি টু কন্ট্রিবিউট অন ইউর ফ্যামিলি। এবং এটাকে ঘিরে আমাদের ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাট দিস এজ ইউ ক্যান লুজ এভরিথিং অ্যান্ড স্টিল হ্যাভ নাথিং টু লুজ। আমরা সুপার 30 মুভিটা সবাই দেখেছি না, যে এই মুভির মধ্যে একটা সিন থাকে, যে সিনের মধ্যে হচ্ছে তার যে গরিব স্টুডেন্টরা থাকে তারা হচ্ছে বড়লোক স্টুডেন্টদের কাছে আসলে একটা এক্সামের মধ্যে হেরে তারা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকে। এবং ওই মুহূর্তে তাদের যে টিচার থাকে সে একটা কথা বলে, সে কথাটা হচ্ছে কিস বাত কা ডর হ্যায়, খোনে কে লিয়ে কুছ হ্যায় তুমরে পাস। মানে কিসের এত ভয়, তোমার হারানোর কোনো কিছু আছে কিনা,
তোমার তো হারানোর কিছুই নাই। জিনিসটা যদি আমি একদম ইয়াং পার্সনদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আসলে কিন্তু আমাদের হারানোর কিছুই নাই। আমি যদি এখন কোনো জিনিস ইনভেস্ট করি, যদি আমি এখানে লসও খাই, আমার কিন্তু তেমন কিছু আসবে না, যাবে না। যদি হচ্ছে আমি সাপোজ একটা বিজনেস স্টার্ট করলাম বা একটা স্টার্ট আপ স্টার্ট করলাম বা একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করলাম, যেটা আসলে 6 মাস পরে ফেল হয়ে গেল, তাও কিন্তু আমার তেমন কোনো ইফেক্ট পড়বে না। ইভেন যদি আমার ক্ষেত্র, যদি হচ্ছে আমার যে স্টার্ট আপ মিক্সিমি, আমি যদি আরও 3 বছর সেটাকে করি, দেন সেটা ফেল হয়, আমার তখন বয়স হবে কত, হয়তো 26-27 বছর, তখনও কিন্তু আমার আসলে তেমন কিছু হারানোর থাকবে না। বিকজ আমি একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, একটা লার্নিং পেয়েছি, এবং আমি সেই লার্নিংটাই কিন্তু আমার ওই 27 বছর বয়সে কিন্তু আমি কাজে লাগাতে পারবো। আমি কিন্তু ওই মুহূর্ত থেকে আবার কাম ব্যাক করতে পারবো। বিকজ আই হ্যাভ সামথিং যেটা আসলে অনেক মানুষেরই এখন আর নেই। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বয়স। সো অ্যাকচুয়ালি আই হ্যাভ নাথিং টু লুজ। এবং এখানে আসলে একটা প্রশ্ন আসতেই পারে যে আসলে আমার কি করা উচিত। আমি আসলে জানি না যে আমার আসলে কি করা উচিত, আমার ড্রিম কি, আমার প্যাশন কি। এবং এটাকে নিয়ে আমার 5th পয়েন্টটা, হুইচ ইজ দি বার্গার অ্যান্ড শর্মা মেথড। ওকে, দিস ইজ মাই অ্যাকচুয়াল মেথড, যেটা হচ্ছে আমি আজ থেকে অনেক মাস আগে বা বছরখানেক আগে আপনাদেরকে আমি ইউটিউবে শেয়ার করেছিলাম। এবং সেই এক্সাম্পলটা অনেকটা এরকম ছিল যে যদি হচ্ছে আপনি একটা রেস্টুরেন্টে যান এবং সেখানে আপনাকে মেনুতে বলা হয় যে আপনি বার্গার খাবেন নাকি আপনি শর্মা খাবেন। এখন যদি আপনি কোনো দিন এই জিনিসগুলো আগে টেস্ট করে না থাকেন, আপনি কিন্তু ডিসিশন নিতে পারবেন না যে আসলে আমার জন্য বার্গারটা ভালো না আমার জন্য শর্মাটা ভালো, কোনটার টেস্ট বেটার। কিন্তু যখন আপনি এই খাবারগুলোকে টেস্ট করবেন, আপনি কিন্তু তারপরে বলতে পারবেন যে আসলে আমার এখন কোনটা চুজ করা উচিত। এবং এটা আমাদের লাইফের ক্ষেত্রেও। আপনি যদি কোনোদিন ওয়েব ডিজাইন না শিখেন বা আপনি যদি কোনোদিন ভিডিও এডিটিং না শিখেন, আপনি কিন্তু বলতে পারবেন না যে আমার আসলে ওয়েব ডিজাইনার হওয়া উচিত নাকি আমার ভিডিও এডিটর হওয়া উচিত। সো আমাদের কিন্তু আগে এক্সপেরিয়েন্স করতে হবে যে আসলে কোনটা আমার ভালো লাগতেছে। এবং যখন আপনি এই কম বয়সীগুলোকে এক্সপেরিয়েন্স করবেন, যখন আপনি একসাথে 10টা-12টা স্কিল শিখবেন, আপনি একটা বিজনেস স্টার্ট করলেন, আপনি আপনার প্যাশনটাকে ফলো করলেন, আপনি আপনার ক্যামেরা কিনে আপনি ঘর থেকে বের হয়ে গেলেন, আপনি জিনিসটাকে পারসিউ করলেন, আপনি কিন্তু একটা টাইম পরে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে এটা আসলে আমার জন্য ভালো কি না, এটা আমার ভালো লাগতেছে কি না। বিকজ উই নো দ্যাট যদি আপনি আপনার প্যাশনটাকে ফলো করে আপনার প্যাশন অনুযায়ী কোনো কিছু করেন, তখন আসলে কাজকে আর কাজ মনে হবে না। সো দিন শেষে আসলে আমাদের সবার গোলটা কি? আমাদের লাইফে আমরা খুশি থাকা বা হ্যাপি থাকা। যদি আমি হ্যাপিনেসটাকে খুঁজে বের করতে চাই, আমার আসলে অনেক কিছু এখনই এক্সপিরিয়েন্স করতে হবে, যাতে করে আমি ফিউচারে বলতে পারি আসলে আমার কি করা উচিত, কি হওয়া উচিত। সো নাও দ্য লজিক্যাল আর্গুমেন্ট ইজ ওভার, রাইট? যে কেন আপনার এই মুহূর্তে এই বয়সে আসলে রিস্কগুলা নিয়ে ফেলা উচিত। বাট এখানে কিন্তু একটা সমস্যা এই মুহূর্তেই তৈরি হবে। সেই সমস্যাটা হচ্ছে স্কেপিং দ্য ম্যাট্রিক্স ইজ নট দ্যাট ইজি। আমি এই জিনিসটাকে একদম এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে চাচ্ছি না, আমি একদম সিম্পলি আপনাকে একটা জিনিস এক্সাম্পল দিই। সো ধরুন হচ্ছে আপনি এই মুহূর্তে বললেন যে আমি হচ্ছে এখন কলেজ থেকে ড্রপ আউট করবো, আমি আমার এডুকেশনটা কাইন্ড অফ এখন পজ রাখবো, বা আমি হচ্ছে আমার ইউনিভার্সিটি থেকে এখন আমি ড্রপ আউট হয়ে আমি হচ্ছে আমার বিজনেসটা বা আমি একটা ফুড কার্ট শুরু করব। এখন আপনি এই ডিসিশনটা নেওয়ার পর আপনি দেখেন আপনার কতগুলো জায়গা থেকে আপনাকে ফোর্স করবে। আপনার ফ্যামিলি বলবে করা যাবে না, আপনার সোসাইটি বলবে এটা তুমি কি করছো, তুমি বোকা নাকি, আপনার ফ্রেন্ডস আপনার উপর হাসবে, অ্যান্ড লাইক দ্য হোল ওয়ার্ল্ড উইল গো এগেনস্ট ইউ। আপনাকে সে জিনিসটা করতে দিবে না। আপনাকে কেন জানি একটা সিস্টেমের মধ্যে বারবার পুশ করবে যে এটা আসলে করা উচিত, সবাই এটা করছে, তোমারও ঘুরে ফিরে এটাই করতে হবে। অ্যান্ড দিস ইজ, আই থিঙ্ক দিস ইজ দ্য ম্যাট্রিক্স। ইটস লাইক এ সিমুলেশন। আমরা একটা সিমুলেশনের ভিতর পড়ে গিয়েছি, যেটা হচ্ছে আমাদেরকে কন্ট্রোলটা আমরা আসলে করতে পারছি না। আমাদের লাইফের ডিরেকশনগুলো কন্ট্রোলটা হয়তো সেই সিমুলেশনটা যার কাছে আছে বা সেই সিমুলেশনটা যে অর্গানাইজেশনের কাছে আছে, তারাই হয়তো কন্ট্রোল করছে যে আমাদের আসলে কি করা উচিত, কি না করা উচিত। সেই সকল ডিসিশনের ওনার বা ডিসিশন মেকার আমরা না। আমাদের চ্যানেলে একটা ভিডিও আমরা অনেক আগে পাবলিশ করেছিলাম, সেটা হচ্ছে ট্রুম্যান শো একটা মুভিকে নিয়ে, যে আমরাও কি সত্যের জগতে বাস করছি কিনা। আমি খুবই রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা একটা বার হলো ভিডিওটা দেখে আসবেন। দিস ভিডিও উইল এক্সপ্লেন এভরিথিং অ্যাবাউট দ্য ম্যাট্রিক্স, যে আমাদেরকে কীভাবে কন্ট্রোল করা হচ্ছে এবং আমরা আসলে একটা পাপেট হিসেবে বসবাস করছি। এবং যখনই আপনি এই প্রত্যেকটা পয়েন্টকে ভ্যালিডেট করে আপনার রিস্কটা আপনি নিতে যাবেন, আপনি দেখবেন যে আসলেই আপনার উপর অনেক বেশি বাধা আসছে। এবং আমি এই ভিডিওটাকে জাস্ট একটা উক্তি
ডেনজেল ওয়াশিংটনের একটা উক্তিতে আমি শেষ করতে চাচ্ছি, এবং উক্তিটা অনেকটা এরকম ছিল, টু গেট সামথিং ইউ নেভার হ্যাড ইউ হ্যাভ টু ডু সামথিং ইউ নেভার ডিড। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী আরেকটি ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।